আমরা যখন বাড়ি থেকে বেরোই, হয় কোনো কাজে আর না হয় ঘুরতে যাওয়ার জন্য, এমন অনেক সময় হয় বাড়ি থেকে বেরিয়ে সেই কাজটা ভালো হয় না। তখন মাঝে মাঝেই আমরা বলে ফেলি, যাত্রাটা হয়তো ভালো ছিল না। হ্যাঁ, এই অশুভ যাত্রা, অনেকেই এই ব্যাপারটায় বিশ্বাস করেন। আজ আমি আপনাদের সাথে ঠিক এমনই একটা অভিজ্ঞতা শেয়ার করব। নমস্কার সকলকে, আশা করি সবাই খুব ভালো আছেন। চ্যানেলের আরও একটা এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। যদি আপনি আমায় প্রথমবারের জন্য শোনেন, একটু আলাপ করিনি। নমস্কার, আমি জো, পেশায় একজন রেডিও জকি এবং নেশায় গল্প শোনাই। তবে শুধুমাত্র গল্প তো নয়, জীবনের বিভিন্ন রকমের এক্সপিরিয়েন্স, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্সে শেয়ার করার চেষ্টা করি। আর ঠিক সেই জন্য এই চ্যানেলটা শুধুমাত্র আমার নয়, আমাদের সবার। কারণ আপনাদের অভিজ্ঞতা ছাড়া কিন্তু আমি কোনোভাবেই এগোতে পারবো না। আমি জাস্ট একটা জিনিস ভাবছিলাম, দেখতে দেখতেই মার্চ মাসের শেষ। এই তো কবে জাস্ট কয়েকটা দিন আগে নিউ ইয়ার গেল মনে হলো। দেখতে দেখতেই 3টে মাস পেরিয়ে গেল। আমার কেন যেন মনে হচ্ছে যে এই বছরটা খুব তাড়াতাড়ি কাটবে। মাঝখানে বেশ কয়েকদিন একটুখানি ইররেগুলার হয়ে পড়েছিলাম বিভিন্ন কারণে, তবে আশা করি এই মাস থেকে একেবারে আবার ঠিকঠাকভাবে অভিজ্ঞতাগুলো আসবে এবং আবারও আপনারা সঠিকভাবে এপিসোডগুলো শুনতে পাবেন। আচ্ছা, আরও একটা জিনিস, এই চ্যানেলে কয়েকদিন ধরে শুধুমাত্র ভয়ের অভিজ্ঞতা পাচ্ছেন, এর মানে কিন্তু এই নয় যে শুধুমাত্র ভয়ের অভিজ্ঞতা শোনানো হয়, একেবারেই এমনটা নয়। আরও অন্য রকমের অভিজ্ঞতা রয়েছে এবং সেগুলোও আমি আপনাদের শোনাবো। এবং আপনাদের থেকে আশা করব যতটা ভালোবাসা এই ভয়ের গল্পগুলোকে আপনারা দিচ্ছেন, গল্প বলা ভুল, রিয়েল লাইফ এক্সপিরিয়েন্স, আশা করি অন্যান্য যে এরকম অভিজ্ঞতাগুলো রয়েছে ভালোবাসার, মন খারাপের, সেগুলোকেও ঠিক একই রকম ভালোবাসা দেবেন। আজ আপনাদের জন্য রয়েছে একটা অভিজ্ঞতা, পাঠিয়েছেন তানি, সেই অভিজ্ঞতায় যাব। তবে তার আগে আপনি যদি আপনার কোনো এক্সপিরিয়েন্স আমার সাথে শেয়ার করতে চান, কিভাবে শেয়ার করবেন? ইটস ভেরি সিম্পল। আপনাকে লিখতে হবে, না হয় রেকর্ড করতে হবে, আর তারপর সেটা পাঠাতে হবে কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আপনি আমায় সোজা মেইল করতে পারেন, আমার ইমেল অ্যাড্রেস storywithjoe@gmail.com। ব্যাস, তাহলেই হবে। যদি আপনার মনে হয় যে আপনার অভিজ্ঞতা আমি পড়ে শোনাই, আপনাকে লিখতে হবে। আর যদি আপনি চান নিজেই শেয়ার করবেন, আপনাকে একটা ছোট্ট কাজ করতে হবে, শুধু রেকর্ড করতে হবে, ব্যাস। যখন আপনি রেকর্ড করছেন, কয়েকটা জিনিস একটু মাথায় রাখবেন। প্রথমেই আপনি যেখানে বসে রেকর্ড করছেন, দেখবেন যাতে আশেপাশের আওয়াজটা বেশি না আসে, মানে বাইরের গাড়ি ঘোড়ার আওয়াজ, খুব জোরে ফ্যানের আওয়াজ হচ্ছে, কিংবা টিভির আওয়াজ হচ্ছে, জল পড়ার আওয়াজ হচ্ছে, আশেপাশে কেউ কথা বলছে, এই আওয়াজগুলো যাতে না হয়, এই দিকে একটু খেয়াল রাখবেন। অ্যান্ড সেকেন্ড, আপনি যখন অভিজ্ঞতাটা রেকর্ড করছেন, আপনি একটু ধীরে ধীরে স্পিড কমিয়ে আরাম করে আপনার অভিজ্ঞতাটা রেকর্ড করবেন। ব্যাস, এইটুকু খেয়ালে রাখলেই হবে। তাহলে চলুন, আর কথা বাড়াচ্ছি না, চলে যাব আজকের অভিজ্ঞতায়। আজকের অভিজ্ঞতা পাঠিয়েছেন তানি, এবং ঠিক কী ঘটনা ঘটেছিল চলুন শুনিয়ে ফেলি। তানি লিখছেন, তখন আমি সেকেন্ড ইয়ারে পড়ি। সালটা 2011। বাড়িতে ঠিক হয় যে সবাই মিলে সিকিম যাব। বাহ! আমি, বাবা, মা আর ভাই। অন্যদিকে বাবার দুজন বন্ধু এবং তাদের ওয়াইফ। দুজনেরই একটা করে মেয়ে। একজনের বয়স 3 বছর আর আরেকজনের 7 কি 8। এবার রওনা দিলাম। খুব মজা হচ্ছে। এনজেপি থেকে নেমে গ্যাংটক, আর মাঝখানে মাঝখানে সাইট সিইং। 3 দিনের দিন আমাদের পিলিং যাওয়ার কথা। তো আমরা বেরিয়ে পড়লাম 10 জন একটা গাড়ি করে। এবার পিলিংয়ে না আমাদের কোনো হোটেল ঠিক করা ছিল না। আমাদের যিনি ড্রাইভার ছিলেন ওনাকেই বললাম যে তুমি আমাদের একটা হোটেল ঠিক করে দাও। তিনি আমাদের হোটেল ঠিক করে দিলেন। খুবই ভালো হোটেল এবং রুমগুলো বেশ সস্তা। তো 3 তলাতে রয়েছে 2টো রুম আর সামনে বিশাল বড় একটা ছাদ। তা আমাদের ফ্যামিলি থাকবে দোতলায় আর বাকি 2টো ফ্যামিলি থাকবে 3 তলায়। আমরা সেদিন পেলিং পৌঁছই প্রায় 3টে নাগাদ। আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছিল, তো আমরা ওদেরকে লাঞ্চ দিতে বলি, ওরা আমাদের 4টে নাগাদ লাঞ্চ দেয়। এবার সবাই প্ল্যান করি যে বিকেলবেলা রেস্ট করবো, এদিক ওদিক হয়তো কোথাও যাব। ঠিক সেই সময় আমাদের রুমে হোটেলের একটা লোক এলো। কারণ কি না, ডিনারে কি খাবো সেইটা জিজ্ঞেস করতে।
এবার এই কথায় আমরা স্বাভাবিকভাবে খুব অবাক হয়ে যাই যে এখনই কেন ডিনারের চিন্তা, এই তো সবে লাঞ্চ করলাম। আমরা বললাম যে পরে জানাবো। তখন সেই ছেলেটা বলল যে না, এখন না জানালে পরে রাতে ডিনার পাওয়াটা কঠিন হবে, তখন আপনাদের অন্য কোথাও খেতে হবে, কারণ এখানে 8:30টার পর আর কাউকে পাবেন না। এবার এই ব্যাপারটায় আমরা বেশ অবাক হয়েছি। তখন আমরা বললাম যে কেন, তোমরা কোথায় থাকবে? ওরা বলল যে হোটেলের ঠিক নিচে আরও একটা ঘর আছে, ওরা সেইখানটাতে থাকে, আর ম্যানেজার থাকে পাশের একটা হোটেলে। এই ব্যাপারটা না কেমন যেন অস্বাভাবিক। যাই হোক, আমরা এই ব্যাপারটা নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। আমাদের ঘরের সামনে একটা সুন্দর বারান্দা ছিল, কিন্তু সেই বারান্দাটা আমাদের ঘরের সাথে অ্যাটাচড নয়, ওই সামনের যে ঘর সেই ঘরের সাথে অ্যাটাচড। ওই বারান্দাতে এক বৃদ্ধ দম্পতি বসেছিলেন। মা জিজ্ঞেস করল যে আপনারা এখন এই ঠান্ডায় বাইরে বসে কেন? ওনারা বললেন যে ওনাদের নাকি ঘরে ভালো লাগছে না, আর ওনারা পাশের একটা হোটেলে চলে যাবেন। এই ব্যাপারটাও অস্বাভাবিক, কিন্তু তারপরেও কেউ এত গুরুত্ব দেয়নি। এবার ওই 8টা নাগাদ যখন আমরা ডিনার করি, ডিনার শেষে যখন আমি বাবাকে বলি যে আমি ঘরে যাব ওয়াশরুমে, আমায় চাবিটা দাও, বাবা চাবি দেয়। আমি সেখান থেকে উঠে আমার ঘরের জন্য আসছি। এবার ঘরের সামনে দেখি 4টে ছেলে আর 2টো মেয়ে দাঁড়িয়ে। তো আমি এদিকে চাবি দিয়ে দরজার তালা খুলছি, কিন্তু কোনো একটা কারণে তালাটা খুলছে না। তো তারপরে না পেরে আমি সেই ছেলে মেয়েগুলোর মধ্যে একটা মেয়েকে বলি যে আমার ঘরের তালাটা খুলে দিতে, এবং সেই আমার ঘরের তালাটা খুলে দেয়। এবার তালা খুলে আমি জাস্ট ঘরে ঢুকেছি, তখন দেখি আমার বাবা মাও আসছে পেছন পেছন। আমি তখন তাদেরকে সবটা বললাম যে আরে তালা খুলতে পারছিলাম না, তো ওই ছেলে মেয়েগুলো আমাকে হেল্প করলো। এই কথা শুনে বাবা মা কিন্তু বেশ অবাক হয়। মা বলল, কই, কাউকে তো দেখলাম না, আর গেলে তো এটা দিয়েই যেতে হবে। এবার এই বিষয়টায় কিন্তু আমি বেশ ভয় পেয়েছি। তারপরে ভাবলাম যে হয়তো অন্য কোনো ঘরে তারা ঢুকেছে বা অন্য কোথাও গেছে। যাই হোক, পরের দিন আমরা যখন ঘুরতে বেরোই, আমরা একটা মনেস্ট্রিতে যাব। এবার সেই মনেস্ট্রির ভেতরে একটা কালো কুকুর কিছুতেই আমাদের সেখানে ঢুকতে দেবে না, ঠিক আমাদের গাড়ির দিকে তাকিয়ে প্রচন্ড ঘেউ ঘেউ করছে। এটাও অদ্ভুত। এবার সেই রাতেই ওই 3তলার যে ছাদের কথা বলেছিলাম, সেই ছাদে আমাদের 3টে পরিবার আমরা বাইরে থেকে খাবার আনাই এবং সেই খাবার সেখানে খাই। খাবার খাওয়ার পরে হাত ধোবো, তো হাত ধোবো ভাবছি, তো এই ভেবে আমি ওই কাকুদের ঘরের দিকে তাকাই, যেমনটা বলছিলাম যে বাকি 2টো ফ্যামিলি সেই 3তলাতেই ছিল। তো আমি দেখি যে এক আঙ্কেলের ঘরে আমার বাবা ঢুকছে, যদিও সবাই বাইরে, আর ওই 3 বছরের বাচ্চারা ঘরে ঘুমোচ্ছে। তো আমি দেখলাম যে বাবা সেই ঘরের মধ্যে ঢুকলো। আমিও ভাবলাম যে আচ্ছা, এবার তাহলে বাবার সাথে গিয়ে আমিও হাতটা ধুয়ে নিই। আমি বাবাকে দেখছি সেই ঘরে ঢুকতে, আমিও পেছন পেছন বাবাকে ডাকতে ডাকতে সেই ঘরের মধ্যে ঢুকলাম, কিন্তু ঘরে গিয়ে দেখি বাবা নেই। বাথরুমে গিয়েও দেখি বাবা নেই। তখন আমি ভাবলাম যে বাবা হয়তো ওই ঘরেরই পেছন দিকে যে ব্যালকনি, হয়তো সেখানে দাঁড়িয়ে আছে। আমি আস্তে করে সেখানেও গেলাম, দরজাটা খুললাম আর বাইরে দেখলাম সেখানেও বাবা নেই। এবার এই বিষয়টা প্রচন্ড ভয়ের। আমি একটু আগেই বাবাকে এই ঘরে আসতে দেখেছি, তাহলে বাবা কোথায় গেল? আমি তখন এমন একটা পরিস্থিতিতে, মানে আমার ভয়ও করছে আবার কৌতূহলও হচ্ছে ব্যাপারটা জানার। এদিকে ঘরের মধ্যে কিন্তু সেই বাচ্চাটা ঘুমোচ্ছে। তো হঠাৎ করে দেখি আমার মামনি আমায় ডাকতে এসছে। মামনি মানে আমার মা।
তো মায়ের সাথে আমি আবার সেই ঘর থেকে যখন বেরোচ্ছি, পেছন দিকে দেখি যে সেই বারান্দার দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। আমি যেহেতু মায়ের থেকে একটু পেছনে ছিলাম, আমি এই ব্যাপারটা দেখে তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাই এবং বেরিয়ে সামনেই দেখি আমি, মা আর ঠিক তার সামনে বাবা দাঁড়িয়ে রয়েছে। বাবা বলছে, আরে এত দেরি কেন হচ্ছে, আমরা তো তোমার জন্য ওয়েট করছি। আমি তখন বললাম যে তুমিও তো এই ঘরে ঢুকেছিলে, এক্ষুনি দেখলাম। বাবা বলে, আমি কেন যাব? আমার যে তখন কি সিচুয়েশন, মানে আমি ঠিক ভয়ও পাচ্ছি, আবার বুঝতেও পারছি না এগুলো কি মনের ভুল নাকি অন্য কিছু। যাই হোক, এবার পরের দিন লাঞ্চে যাব, একদম নিচে লাঞ্চ করার জায়গা। বেরোচ্ছি ঘর থেকে, আমি আওয়াজ পেলাম যে সেই 3 বছরের মেয়েটা এবং তার মা ওপর থেকে নামছে। আমি চিৎকার করে বললাম যে কাকিমা জলদি এসো, খিদে পেয়েছে। এই বলে আমি কিন্তু সেখানে দাঁড়িয়ে আছি। এবার বেশ খানিকক্ষণ সময় চলে যায়, আমি শুনতে পাচ্ছি যে তারা নামছে, তারা নামতে নামতে কথা বলছে। কিন্তু যেহেতু এত দেরি হচ্ছিল আর আমার খুব খিদেও পেয়েছিল, তাই আমি বিরক্ত হয়েই নিজে তাড়াতাড়ি নেমে আসি। আমি নিচে নেমে আসি, এবার ডাইনিং হলে ঢুকে দেখি, বললে বিশ্বাস করবে না, ডাইনিং হলে সবাই বসে আছে। সেই কাকিমাও বসে আছে, তার 3 বছরের মেয়েও সেখানে বসে আছে। উল্টে মামুনি মানে আমার মা আমায় বকা দিয়ে বলছে, সব ব্যাপারেই তোর লেট, কখন থেকে তোর জন্য বসে আছি। এই ব্যাপারটা আমার বিশ্বাস হচ্ছিল না। আমি কি কানে কম শুনছিলাম? আমি একটু আগেই শুনেছি কাকিমা এবং তার মেয়ে, সেই 3 বছরের মেয়ে, তারা কথা বলতে বলতে ওপর থেকে নামছে। আমি তাদের আওয়াজ শুনে তাদেরকে রিপ্লাইও দিয়েছি এবং তারপরে খিদে এত পেয়েছিল দাঁড়িয়ে থাকতে না পেরে চলে এসছি। অথচ এসে দেখি এখানে তারা বসে আছে। এই বিষয়টা প্রচণ্ড অদ্ভুত। ও হ্যাঁ, আরও একটা জিনিস বলতে ভুলে গেছিলাম। সেই প্রথম দিনই আমরা না একটা ভালো ক্যামেরা নিয়ে গেছিলাম। আমরা সেই ক্যামেরাটা চার্জ করছিলাম। এবার কোনো একটা কারণে সেই ক্যামেরাটা হঠাৎ করে পুড়ে যায় আর পুরো ক্যামেরাটাই খারাপ হয়ে যায়। আরও একটা অদ্ভুত ব্যাপার, কাকিমারা মানে সেই ওপরের 3 তলায় যে ঘরে কাকিমারা ছিল, 2টো ঘরের মধ্যে একটা ঘরে যেটাতে বাথরুমে গেছিলাম আমি বাবার পেছন পেছন, সেই ঘরে যে কাকু কাকিমারা ছিল, তারা যেদিন ঘর ছাড়ে সেদিন তারা ঘর ছাড়ার সময় সব কিছু ঘর থেকে বার করছে। তারপর এক কাকু গিয়ে আবার সেই ঘরটা চেক করে যে ঘরে কোনো কিছু ছাড়া পড়েছে কিনা। এবার সেই কাকু ঘরে গিয়ে দেখে যে পুরো ঘরটাই একেবারে ক্লিন। মানে যখন কাকিমা ঘর ছাড়ার আগে জিনিসপত্র গোছাচ্ছিল, নিজের জিনিসগুলো গুছিয়েছে এবং হয় না যে বিছানার চাদর বা এদিক ওদিক সব কিছু একটু অগোছালো থাকে, কিন্তু কাকু কয়েক মিনিটের ব্যবধানে ঘরে এসছে আর এসে দেখে ঘরটা একেবারে পরিষ্কার। এই টাইমের মধ্যে কিন্তু সেই ঘরে কেউ যায়নি। আর তাছাড়া যতক্ষণ না কমপ্লিটলি চেক আউট করা হচ্ছে তার আগে কিন্তু ঘর পরিষ্কার করানো হয় না। তাহলে ঘর পরিষ্কার হলো কি করে? এই ব্যাপারটায় সবাই প্রচণ্ড অবাক হয়। এরপর আমরা বাড়ি ফিরি, কিন্তু বাড়ি ফেরার পথেও আমাদের গাড়ি মাঝখানে মাঝখানে বেশ কয়েকবার প্রবলেম করেছিল। মাঝে মাঝেই আমাদের গাড়িও খারাপ হয়ে যাচ্ছিল। এই ছিল আমার ঘটনা। এবার এই পুরো যে ব্যাপারটা সেটা কি বা কেন সেটা আজও জানি না।
শুনলেন তানির এক্সপিরিয়েন্স এবং এই অভিজ্ঞতাটা তানি যেভাবে লিখেছেন এবং ওনার যা মনে হয়েছে একদিকে দেখতে গেলে প্রচণ্ড অদ্ভুত, কিন্তু যা হয় আমরা যখন কোনো একটা অভিজ্ঞতা শুনি নিজেদের মতো করে ডাইসেক্ট করার চেষ্টা করি তো, এবং সেখান থেকে কয়েকটা পয়েন্ট ডেফিনেটলি উঠে আসে, আমি একটু মেনশন করতে চাই। প্রথমেই যেখানে তানি বলছেন যে ওই সন্ধে 8:30টার পর খাবার পাওয়া যাবে না, এর পেছনে একটা কারণ রয়েছে খুব সিম্পল। নর্মালি পাহাড়ের দিকে এমনটাই রীতি, মানে সবাই খুব ভোরে উঠে পড়ে এবং ওই 8টা থেকে 8:30, ম্যাক্সিমাম 9টা, তারপরে খুব একটা মানুষ জেগে থাকতে চায় না। সবাই ঘুমিয়েই পড়ে নর্মালি। আর তার সাথেই ওই পাহাড়ের যে বাড়িগুলো রাস্তার সাথে লাগানো বাড়ি, ওপর দিকে লোকজন বা গ্যাস থাকে এবং ওই রাস্তা থেকে নেমে একটু নিচে যেতে হয়, সেখানেই লোকজন থাকে। এবং যে ম্যানেজারের অন্য হোটেলে থাকা বা পাশের কোনো বাড়িতে থাকা, এটাও খুবই কমন। তবে এর সাথেই যে অন্যান্য ব্যাপারগুলো রয়েছে তানি যেগুলো মেনশন করেছেন, সেগুলো কিন্তু বেশ অদ্ভুত। এগুলো কেন হয়েছে এগুলো ডেফিনেটলি জানা পসিবল নয়। এবং তার সাথে তাদের ক্যামেরা পুড়ে যায়, তারপর তাদের গাড়ি বারবার খারাপ হচ্ছিল, এই সব কিছুই কি জাস্ট কোইন্সিডেন্স, নাকি যেমনটা শুরুতে বলছিলাম তাদের যাত্রাটা ছিল অশুভ? আপনাদের কি মনে হয়? অবশ্যই নিজের মতামত শেয়ার করুন। কিভাবে শেয়ার করবেন? খুব সিম্পল, কমেন্ট সেকশন খোলা রয়েছে, সেখানে গিয়ে লিখুন নিজের যা মনে চায়। এবং তার সাথেই যদি আপনি পার্সোনালি আমায় কিছু বলতে চান, সেটাও করতে পারেন। কোথায়? আমার ফেসবুক পেজের ইনবক্সে কিংবা ইনস্টাগ্রামে। আর এরই পাশাপাশি আবারও, যদি আপনি আপনার জীবনের যে কোনো রকমের এক্সপিরিয়েন্স শেয়ার করতে চান, খুব সিম্পল, আপনাকে লিখতে হবে অথবা রেকর্ড করতে হবে, আর তারপর সেটা পাঠাতে হবে আমার ফেসবুক পেজের ইনবক্সে। আর না হয় আমায় মেল করতে হবে, আমার ইমেল অ্যাড্রেস story with joe@gmail.com। সমস্ত ডিটেলস কিন্তু ডেসক্রিপশনে রয়েছে, সেখানেও পেয়ে যাবেন। তাহলে আজকের মতো আড্ডা এখানেই শেষ করব। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মি। এবং আপনাদেরকে অনেক ধন্যবাদ, কারণ আপনারা না থাকলে আমাদের চ্যানেল কোনোভাবেই গ্রো করবে না। এবং তার সাথে এই অভিজ্ঞতাগুলো কোত্থেকে পাবো? আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ইউটিউবে রেগুলার হওয়ার চেষ্টা করব এবং তার সাথে অন্যান্য প্ল্যাটফর্মগুলোতেও, ফেসবুক এবং ইনস্টাগ্রামেও আবার একটুখানি নিয়মিত হওয়ার চেষ্টা করব। আপনারা যারা ফলো করেননি একবার গিয়ে দেখতে পারেন, ইচ্ছে হলে ফলো করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো গল্প এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।